১ মার্চ সোমবার রাত ৮টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে। জানিয়ে দেব শিরোনাম। কারাগারে মুশতাকের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে সচিবালয়ের কাছে বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। অং সান সুচির বিরুদ্ধে নতুন অভিযোগ গঠন, বিক্ষোভকারী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা, নতুন নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। রাজধানীতে পথচারীদের বেপরোয়া রাস্তা পারাপার, মানা হচ্ছে না নিয়ম, অস্তিত্ব নেই ৮০ ভাগ জেব্রা ক্রসিং। কারাগারের লেখক মুশতাকের মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে বিচার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও আটক নেতাদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বাম ছাত্র সংগঠনগুলো। অচিরেই দাবি পূরণ করা না হলে দেশ জুড়ে অবরোধ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ নিয়ে কথা বলতে বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন প্রেস ক্লাবের সহ সভাপতি রেজওয়ানুল হক রাজা। রেজওয়ানুল হক, আমরা জানি যে মুশতাকের মৃত্যুর পর থেকেই আবার নতুন করে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের যে দাবিটি চলমান ছিল সেটি একটি নতুন গতি পেয়েছে, এবং আমরা এই আইন যখন থেকে কার্যকর হয়েছে তখন থেকেই দেখছি যারা বুদ্ধিভিত্তিক চর্চার মধ্যে আছে তারা সবাই এই আইনটি পুনর্বিবেচনার জন্য সরকারকে বলেছেন, কিন্তু আসলে সরকারের দিক থেকে কোনো পজিটিভ রেসপন্স পাওয়া যায়নি। একটু জানতে চাই যে কেন এই আইনটি মুক্ত বুদ্ধি চর্চার জন্য হুমকি মনে করা হচ্ছে, এবং সেক্ষেত্রে সরকারের অবস্থানটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। একেবারে যে সরকার বিবেচনা করছে না সেটি আমি মনে করি না। কারণ আমি গত পরশুদিন একটা একটি সংগঠন অনলাইনে জুমে একটা প্রোগ্রাম করেছে। সেখানে আমাদের একজন স্বনামধন্য লয়ার যিনি এখন বর্তমানে মন্ত্রী, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে একটি আইন যখন করা হয় সেই আইনটি যখন প্রয়োগ করা হয় তখন তার ত্রুটি বিচ্যুতি একটু বিবেচনা করা হয়। একেবারে খোলাসা করে বলা নেই, কিন্তু ইঙ্গিতটা এরকম ছিল যে এই আইনটাও যে পরিবর্তন করা যাবে না বা সংশোধন করা যাবে না তা না। তবে গত পরশুদিন আ মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে তিনি অ্যা যা বলেছেন তাতে অবশ্য আ ব মনে হয় না যে আইনটি পুনর্বিবেচনা করা হচ্ছে এই মুহূর্তে। মানে তিনি মা প্রকাশ্যে যা বলেছেন, ভিতরের খবর তো অতটা জানি না। তবে এটা সত্য আপনি যেটা বলেছেন, আইনটি নিয়ে নতুন করে কথা উঠেছে। আসলে এই আইনটি যেভাবে করা হয়েছে সেখানে কিন্তু সাংবাদিকদের একটা আ তাদের সাংবাদিকতা হুমকির মুখে পড়া, সেই উদ্বেগ কিন্তু ১ম থেকেই ছিল যখন আইনটি করা হয়। সাংবাদিকদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে সরকারের। কিন্তু সর্বশেষ যেটি সংসদীয় কমিটিতে কথা ছিল যে তাদের সাংবাদিকদের যে প্রতিনিধি দল তাদের সঙ্গে কথা বলে তাদের যুক্তিগুলো আমলে নিয়ে তারপর আইনটি পাস করা হবে। কিন্তু সেটি শেষ পর্যন্ত হয়নি। আ আমার মনে হয় যে যেহেতু আপনি বলছেন কেন এই উদ্বেগ? উদ্বেগটা হচ্ছে গত কিছুদিন আপনি যদি আইনের প্রয়োগটা এ পর্যন্ত দেখেন তাহলে দেখবেন সর্বশেষ লেখক মোস্তাকের মৃত্যু। তাতে এরকম একটা উদ্বেগ উৎকণ্ঠা তো তৈরি হয়েছেই যে এই আইনটি আসলে যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই উদ্দেশ্য কি প্রতিফলিত হচ্ছে না এটার প্রয়োগের চাইতে অপপ্রয়োগটা বেশি হচ্ছে। এইজন্যই উৎকণ্ঠাটা বেশি। কারণ আপনি যদি ধরেন লেখক, কার্টুনিস্ট তারা আ জেলখানায় যারা তাদেরকে ধরা হয়েছে তাদের ইভেন তারা জামিনও পাচ্ছে। আপনার মনে আছে যে করোনার মধ্যে যে ত্রাণ বিতরণ নিয়ে অনিয়ম যখন হয়েছিল তখন দেশের বিভিন্ন স্থানে জনপ্রতিনিধিদের অনেকে এই ত্রাণ আত্মসাৎ করেছিলেন এবং প্রায় এই অপরাধে তাদের ১০০ জনকে বরখাস্ত করা হয়েছে। সেই নিউজ করতে গিয়ে কিন্তু অনেক সাংবাদিককে এই ডিজিটাল সিকিউরিটি আইনে তাদেরকে মামলায় আসামি হতে হয়েছে, অনেককে জেলে যেতে হয়েছে। তো সেই কারণেই উদ্বেগটা। অন্যদিকে আমরা যদি দেখি যে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী, মৌলবাদী গোষ্ঠী ওয়াজের নামে যে ধরনের দেশের সংবিধান, স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলেন, ধর্মের অপপ্রয়োগ করেন, অপব্যবহার করেন, ধর্মের নামে মিথ্যাচার করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আইনটা প্রযোজ্য হচ্ছে না। তো যদি আপনার সত্যি যে উদ্দেশ্যে করা হয়েছে সেটা যদি সর্বক্ষেত্রে ব্যবহার করা হইতো, কারেক্টলি প্রয়োগ করা হলে হয়তো এই উদ্বেগটা থাকতো না। সেটি হচ্ছে না বলেই এই উদ্বেগ। রেজানুল হক, একদম প্রধানমন্ত্রী যেটি বলছেন যে সবাইকে সুরক্ষিত রাখতেই এই আইন,
উদ্দেশ্য হিসেবে এটার সঙ্গে আমরা দ্বিমত পোষণ করি না। কিন্তু আপনিও যেটি বলছেন প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক নারী শিশুকে হেনস্থা করা হচ্ছে অনলাইনে। সেইটার ব্যাপারে তেমন উদ্যোগ নেই এবং আপনি যেটি বললেন যে বিভিন্ন ওয়াজ মাহফিলে যেইভাবে রাষ্ট্রবিরোধী কথা বলা হচ্ছে সেগুলো নিয়ে উদ্যোগ নেই। কিন্তু আমরা দেখি যে আ আ ভিন্নভাবে ভিন্ন মত যখন আসছে তখন ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে এটা প্রয়োগ বেশি হচ্ছে এবং সরকারের নানা পর্যায়ে যেটি আপনিও বলছিলেন যে ত্রাণ বিতরণের নানা পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে কেউ যদি অনিয়ম করে সেইটি নিয়ে আসলে তারা রোষানলে পড়ছেন। ফলে এটার প্রয়োগে যে বড় ধরনের ব্যত্যয় হচ্ছে এইগুলি উদাহরণ থেকে আমরা দেখতে পারি। সেখান থেকেই নিশ্চয়ই মানুষের ক্ষোভটা বাড়ছে। হ্যাঁ, নিশ্চয়ই। সেটাই আমি বললাম এতক্ষণ যে আ প্রয়োগটা না হয়ে অপপ্রয়োগ বেশি হচ্ছে সেটি আমি বলছি। এবং অপপ্রয়োগ যখন হয় আ আপনি জানেন যে সরকারি দলে যারা থাকেন তারা বিরোধী মতকে খুব সহ্য করতে চান না। এটা irrespective of all parties, not আওয়ামী লীগ। আ আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, সরকার মানেই বিরোধী মতকে পছন্দ হয় না। সেজন্য নানা কালাকানুন করা হয়। এই আইনটিও সেরকম একটি। আমার মনে হয় যে আ এই সরকার আওয়ামী লীগ সরকারকে আমরা সাংবাদিক বান্ধব আ বলে জানতাম। তো আশা করছি যে, যে ধরনের কথাবার্তা বা যে ধরনের আচরণ হচ্ছে, আইনের যেভাবে যেরকম অপপ্রয়োগ কোথাও, কোথাও হচ্ছে এবং যেখানে প্রয়োগ করা দরকার সেখানে হচ্ছে না, এই বিষয়টি দেখা হবে। সরকার মুখে যাই বলুক, আ এই যে একটা চাপ তৈরি হয়েছে, নতুন করে যে কথাবার্তা হচ্ছে, আজকে দেখেন সচিবালয় ঘেরাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ছিল। আমি এই ১ম দেখলাম যে এই প্রগতিশীল ছাত্র জোট বলেন, যেই বলেন, একটা মিছিলকে একদম সচিবালয়ের কাছাকাছি কিন্তু যেতে দেওয়া হয়েছে। বিদ্যুৎ ভবনটা যদি আমরা দেখি, বিদ্যুৎ ভবনের কর্নারটা, ওই মোড়টা কিন্তু একেবারে সচিবালয়ের কাছাকাছি। এতদূর কখনোই কোনো মিছিলকে যেতে দেওয়া হয় নাই। আজকে যেতে দেওয়া হয়েছে। আ এটি কি ইঙ্গিত বহন করে শান্তিপূর্ণ কর্মসূচি যদি পালন করা যায় এবং আন্দোলনের দাবির মধ্যে যদি যৌক্তিকতা থাকে তাহলে হয়তো অনেক সময় অনেক দূর যাওয়া যায়। তো আমি আশা করি যে সরকার বিষয়টি পুনরায় বিবেচনা করবেন এবং কোথায়, কোথায় এটা ল্যাকিংস আছে যেটি আমি বললাম ১ম এ যে আইনমন্ত্রী আইন আইন আ আ একজন আইনজ্ঞ সম রেজাউল করিম মাননীয় মন্ত্রী তিনি যেটা বলছেন যে আইন প্রয়োগ করতে গিয়ে অনেক সময় পরিস্থিতি বাস্তবতা বুঝেও কিন্তু আইনের সংস্কার হয়। সব আইনে যুগে, যুগে সংস্কার হয়েছে। এই আইনটিও আ এটার জন্য হয়তো আমাদেরকে কাউকে অনেক মূল্য দিতে হবে। যেমন লেখক মোশতাককে জীবন দিতে হয়েছে। এরকম আরো অনেক কিছু ত্যাগ স্বীকার করে হলেও যদি আইনটি সংশোধন হয় এবং এটির যদি অপপ্রয়োগ বন্ধ হয় তাহলে এটলিস্ট একটা সান্ত্বনা পাওয়া যাবে। অ অবশ্যই রেজানুল হক এই ধরনের আইনের প্রয়োজনীয়তা কেউই অস্বীকার করতে পারে না। কিন্তু যেটা হয় যে এই আইনটার মধ্যে অনেক কিছুই আছে যেটা সুনির্দিষ্টভাবে ব্যাখ্যার প্রয়োজন আছে। আপনি ভাবমূর্তি ক্ষুণ্ণতা বলতে কি বুঝাবেন? সেই বিষয়গুলি আসলে সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন এবং একই সঙ্গে আমরা আরেকটা জিনিসও জানতে চাই যে বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে কেউ যদি দ্বিমত পোষণ করে সেই ক্ষেত্রে আসলে আদালতের কাছে গেলে সেটা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে কিনা? পৃথিবীর অনেক দেশেই কিন্তু এগুলি আসলে আ ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হয় না। মামলা হয় এবং সেখানে আসলে কারাভোগের ব্যাপার থাকে না। দেখা যায় যে অর্থদণ্ড দিয়ে এই জিনিসগুলি কম্পেনসেট করার চেষ্টা করা হয়। আমরা একটু একটা বিরতিতে যাব। ফিরে এসে জানতে চাই যে যদি এইটার সেই ধরনের পরিবর্তন করতে হয়, কোন, কোন বিষয়গুলি বিবেচনায় আনা প্রয়োজন হবে? আমরা একটা বিরতির পর ফিরে আসছি আপনার কাছে। রেজওয়ানুল হক রাজা যাওয়ার আগে যেটি জানতে চাচ্ছিলাম যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটি আছে সেটির নানান ধরনের আ বেশ কয়েকটি ধারায় পরিবর্তনের কথা বলা হচ্ছে। সেই পরিবর্তনগুলি কিরকম হওয়া উচিত আপনার প্রত্যাশা কি? রেজওয়ানুল হক রাজার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করছি তার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রেজানুল হক যেটি জানতে চাচ্ছিলাম যে এই আইনটির নানান ধরনের পরিবর্তনের কথা বলা হচ্ছে, কিছু সংশোধনের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে কোন বিষয়গুলি বিবেচনায় নেয়া উচিত? এবং আরেকটি যেটি যে স মত প্রকাশের ক্ষেত্রে কেউ যদি আহত হন, সেটা আসলে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা হওয়া উচিত কিনা? অবশ্যই না।
মত প্রকাশের স্বাধীনতার গ্যারান্টি সংবিধানে দেওয়া আছে। সুতরাং সেই স্বাধীনতা যিনি প্রয়োগ করবেন, সেই স্বাধীনতা ভোগ করলে তো সেটা ফৌজদারি অপরাধে পর্যায়ে পড়ার কথা না। সংবিধানই আমাকে বাক ব্যক্তি স্বাধীনতা দিয়েছে। এটি মৌলিক অধিকারের মধ্যে মৌলিক অধিকারের পর্যায়ে মানে আপনার আপনি আইন নিয়ে কাজ করেন, আপনি জানবেন যে মৌলিক যে বিষয়গুলি আছে সংবিধানে তার মধ্যে এটি একটি। সুতরাং এটি অবশ্যই ফৌজদারি দণ্ডবিধি বা ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে না। দেখুন সরকার মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন যে আমরা অবশ্যই সমালোচনাকে ওয়েলকাম করি। তা সমালোচনা না হলে আপনার ভুলগুলি কিভাবে আমরা বুঝতে পারব? তো তাই যদি হয় সমালোচনা সহ্য করার মানসিকতা না থাকলে কিন্তু সুশাসন হবে না। আপনি দেখেন যে দেশের বুদ্ধিবৃত্তিক চর্চা যেটি আপনি একটু আগে বলছিলেন যে বুদ্ধিবৃত্তিক চর্চা যারা করেন, বুদ্ধিজীবী সম্প্রদায় যারা প্রগতিশীল অংশ দেশের যে যে শ্রেণী লেখক, সংস্কৃতি কর্মী, বামপন্থী রাজনীতিবিদ, এই বিরাট এই গোষ্ঠীর কিন্তু সমর্থন বরাবরই আওয়ামী লীগ পেয়ে আসছে। কারণ আওয়ামী লীগ বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে। আওয়ামী লীগ সংস্কৃতি মনা দল। আওয়ামী লীগ দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। সব মিলিয়ে এই অংশের সমর্থন সবসময় আওয়ামী লীগ পেয়েছে। কিন্তু কিছু, কিছু কাজ আ তার মধ্যে এটি একটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং তার অপপ্রয়োগ। এগুলোর মধ্যে দিয়ে কিন্তু এই অংশ অ কিছু এই অংশ সরকারের এই সমস্ত কার্যকলাপের কারণে কিন্তু মাঝে, মাঝে দেখি বিরক্ত হয়। আ এবং অনেকে এটার যে ধরনের সমালোচনা করেন, সেটি আসলে আ আওয়ামী লীগের সেটি করা উচিত হয় নাই। এই সমর্থনটা তো আওয়ামী লীগের প্রয়োজন ছিল। আমি মনে করি যে এই আইনটি যারা স্টেক হোল্ডার যেমন ধরেন সাংবাদিকরা একটা বড় অংশ। তারপরে লেখকরা তাদের সঙ্গে বসে আবার রিভিউ করা উচিত। যেখানে, যেখানে আপত্তি সাংবাদিকরা ইতিমধ্যে দিয়েছেন। সেই বিষয়গুলি নতুন করে আবার তাদের সঙ্গে বসে তাদের মতামত নিয়ে এটলিস্ট একটা উদ্যোগ নেওয়া হোক। কতটুকু করা যাবে কি যাবে জানি না। কারণ সরকারের মধ্যে একটা অংশ নিশ্চয়ই চায় যে কোন সমালোচনা না হোক। সবকিছু তাদের মতো করে হোক। এরকম কোন কেউ ভাবতে পারেন। স্টেক হোল্ডারদের সঙ্গে বসলে আমার মনে হয় যে বিষয়টা অনেকখানি সহজ হয়ে যায়। রেজানুল হক, আপনি যেটি বলছিলেন অনেক ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতাটাও এরকম মুক্ত বুদ্ধির চর্চার সঙ্গে যারা আছেন তারা অনেকেই এইটা নিয়ে একটু সাফোকেটেড থাকেন যে এই সময়ে আ আ এম আওয়ামী লীগ এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যেটা ঠিক তারা মেনে নিতে পারছেন না এবং একই সঙ্গে আপনি যেটা বলছেন যে তারা হয়তো আওয়ামী লীগের কাছেই প্রত্যাশা করে যে তারা এই ধরনের কাজগুলি করবে না। ফলে সেই দিকটা বিবেচনায় নিয়ে আসা প্রয়োজন যারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। গত পরশুদিন একটা অনুষ্ঠানে একজন এমপি, আওয়ামী লীগের একজন এমপি বলছিলেন যে সমাজে যদি আপনার সমালোচনার জায়গাটা না থাকে, সমাজে যদি কেউ মন খুলে কথা বলতে না পারে তাহলে তো এটা অন্ধকার যুগের সমতুল্য। তিনি একজন আওয়ামী লীগের এমপি হয়ে কথাটা বললেন। তো দ্যাটস ট্রু। আপনি সমালোচনা থাকবে, আলোচনা থাকবে। এর মধ্যে দিয়েই তো আপনি ভালোটা বেছে নিতে পারবেন। এবং কথা বলতে গেলে বিপদ হতে পারে এরকম যদি কারো মাথার মধ্যে ঢোকে, সাংবাদিকরা লিখতে চাইলে সমস্যা হতে পারে। এরকম যদি সাংবাদিকদের মাথার মধ্যে সবসময় এই জিনিসটা কাজ করে। তাহলে তো আপনি আ সেই আ আ অ সেই সাংবাদিকতাও পাবেন না, সেই সমালোচনাও পাবেন না। সরকার অলওয়েজ আ আপনার সমালোচনা শোনার জন্য তৈরি থাকতে হবে এবং সমালোচনা থেকে যদি তাদের কারেকশন এর করার সুযোগ থাকে সেই সুযোগটা নিতে হবে। এইভাবেই কিন্তু গুড গভর্নেন্স হয়। এবং প্রকৃত জনগণের সরকার যদি হয় তাহলে জনগণের সরকারকে এইভাবে জনগণের সরকার এগিয়ে যায়। সেই বিষয়গুলি আমার মনে হয় যে আওয়ামী লীগ অনেক কিছু করেছে যেটা সমালোচনার যোগ্য। কিন্তু আ আশাবাদী হওয়ার জায়গাটাও কিন্তু এখনো আওয়ামী লীগের কাছেই। সুতরাং আ আওয়ামী লীগকে বিষয়টিগুলি পুনর্বিবেচনা করা উচিত বলে আমার কাছে মনে হয়। রেজানুল হক, অনেক সময় আমরা দেখি যে এই জিনিসগুলির সুবিধাও বিভিন্ন ক্ষেত্রের মানুষ নেয় এবং নিচ্ছে। আমরা যদি মোস্তাকের উদাহরণই দেখি যে তিনি যেই অভিযোগে আ আপ আটক ছিলেন, আ সময়টা যদি দেখেন যে এই সময়ে আমরা
অল্প সাজা হয়েছে এরকম মানুষদেরকে কারাগার থেকে মুক্তি দিয়েছি কারণ সময়টা খারাপ ছিল। এইরকম একটা সময়েও মুশতাক বিচারাধীন মামলায় দীর্ঘদিন জামিন পাননি। ফলে এখানে বোঝা যায় যে অন্য কোনো স্বার্থান্বেষীরাও এই জিনিসগুলি ব্যবহার করার চেষ্টা করেছেন। এটা শুধুমাত্র সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের জন্য হয়েছে এরকম মনে করবার কোনো কারণ দেখি না। আমি জানি না যে জামিন কেন পেলেন না। সে মে মাস থেকে বন্দী ছিলেন মোশতাক এবং তার সঙ্গে কার্টুনিস্ট কিশোর। এত বড় বড় ঘটনার আরো বড় অপরাধের জন্য জামিন হয়ে যায়। আরো অনেক বড় অপরাধের ক্ষেত্রে শাস্তি মাফ করা হয়। কিন্তু একজন নিরীহ লেখক তিনি তার কলম দিয়ে এমন কি করতে পারতেন যে এটার জন্য এত ভয় পেয়ে গেলাম আমরা। আমি জানি না বিচারাধীন মানে বিচারপতি আদালতের ব্যাপার। এখানে কথা বলাটা কতটুকু যায়। যে একটা মানুষ তিনি ৬ বার তার জামিনের জন্য চেষ্টা করা হয়েছিল। লেখক মোশতাকের জন্যে। তিনি এমন কোন ক অন এমন তো কোনো বড় দাগী সন্ত্রাসী না, কুখ্যাত কেউ না যে তিনি জামিন পেতে পারেন না। কেন তিনি পেলেন না সেটি আসলে জানি না। তবে আমার বিনীত অনুরোধ যে আদালত আ আ যেহেতু নিম্ন আদালতের ব্যাপার, এটা উচ্চ আদালতেরও নোটিশে নিশ্চয়ই আসছে জিনিসটা। এই বিষয়গুলি আ আদালত আ যারা পরিচালনা করেন তাদেরও সুদৃষ্টিতে আসবে বলে আশা করি। অবশ্যই রেজানুল হক, এটা অবশ্যই আদালতের ডিসক্রিশনের বিষয়, কিন্তু আদালতেরও জানা প্রয়োজন যে তাদের এই ডিসক্রিশন পাওয়ার যখন চর্চা হচ্ছে সেটি নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে, এইটার সন্দেহের ঊর্ধ্বে উঠে যাওয়ার দায়িত্বটা কিন্তু আদালতের। ফলে সেখানে অবশ্যই আমরা তাদেরকে জানাবো। এটা সমালোচনার কিছু না। আমরা মনে করি যে মানুষের ভিতরে যে এই প্রশ্ন আছে সেটা আদালতের জানা উচিত, যেন ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণ করবার সময় তারা এই বিষয়গুলি বিবেচনায় নেন। রেজানুল হক রাজা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটরস থেকে নিচ্ছে আরও একটা বিরতি। মিয়ানমারের ক্ষমতাচ্যুত এনএলডি নেত্রী অং সান সুচির বিরুদ্ধে নতুন অভিযোগ গঠন করেছে দেশটির আদালত। করোনা ইস্যু মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে তার বিরুদ্ধে প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এদিকে রোববারের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সোমবার আবারও বিক্ষোভে নেমেছে গণতন্ত্রপন্থীরা। এ নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। মুন্সি ফয়েজ আহমেদ, এই মুহূর্তে আসলে মায়ানমারের যেই পরিস্থিতি সেইটার দিকে জাতিসংঘ বা অন্যান্য সদস্য দেশ যারা আছে তারা কিভাবে কি পদক্ষেপ নিতে পারে মায়ানমারের গণতন্ত্রায়নের ক্ষেত্রে? একটা জিনিস তো আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যেই পৃথিবীর বেশিরভাগ দেশই এটার ব্যাপারে বিভিন্নভাবে নিন্দা জানিয়েছে। বাংলাদেশও তাদের যে তারা বাংলাদেশ যে গণতন্ত্রের এরকম বিচ্যুতিতে খুশি নয় সেটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। জাতিসংঘে মিয়ানমারের যে রাষ্ট্রদূত ছিলেন তিনি তার সরকারের বিরুদ্ধে, বর্তমান সরকার সামরিক জান্তার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। পরে তাকে সেই দেশ থেকে সেই জান্তা তাকে চাকরিচ্যুত করেছে। তো এইগুলো কিন্তু বিভিন্নভাবে প্রকাশ করে দিচ্ছে যে এখন তাদের অবস্থাটা খুবই খারাপ অবস্থা, একটা ন্যক্কারজনক অবস্থায় আছে এবং খুব ভালো অবস্থানে নয়। আন্তর্জাতিক সম্প্রদায় এটাকে খুবই খারাপভাবে নিয়েছেন এবং তারা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার কথা বলছেন। এই যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেমন ইতিমধ্যে কিছু স্যাংশনস দেওয়া হয়েছে, আবার আরও স্যাংশনস দেওয়া হবে বলে বলা হচ্ছে। অন্যান্য জায়গা থেকে ইউরোপ, কানাডা, বিভিন্ন দেশ থেকে কিন্তু এইসব উচ্চারণ হচ্ছে। জাপান ইতিমধ্যে তাদের বিভিন্ন তাদের সাথে কিছু যৌথ যে ইনভেস্টমেন্ট ছিল, বিনিয়োগ ছিল, সেগুলো তুলে নিচ্ছে, সেগুলো বন্ধ করে দিচ্ছে। অস্ট্রেলিয়া বলছে। তো এই ধরনের বিভিন্ন দেশ নানান রকমের পদক্ষেপ নিতে পারে এই ইয়েতে। কিন্তু এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে বাংলাদেশের জন্য এটার ইয়েটা কি, বাংলাদেশ কি করতে পারে। বাংলাদেশের কিন্তু করণীয় খুব বেশি নাই বাংলাদেশের জন্য। এই পরিস্থিতিটা খুবই অস্বস্তিকর, কারণ বাংলাদেশ চাচ্ছিল মিয়ানমার সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর, কিন্তু সেই জিনিসটা নিশ্চয়ই এর ফলে বাধাগ্রস্ত হলো। এবং এখানে যতক্ষণ পর্যন্ত একটা অস্থিরতা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত রোহিঙ্গা বিষয়টি খুব গুরুত্ব পাবে না ওই মিয়ানমার সরকারের কাছে। একটু যতক্ষণ পর্যন্ত না অবস্থার একটা কি বলা যায়, একটা সেটেলড অবস্থা তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়টি পিছনে পড়ে যাওয়ার একটা বড় আশঙ্কা রয়ে গেছে। কিন্তু সেখানে আবার একটা সুযোগও আছে যে সারা পৃথিবী এখন মিয়ানমারের জান্তাকে, সামরিক জান্তাকে নিন্দা করছে।
তারা যে কি, তাদের যে স্বরূপ কি সেটা সবাই দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, অনুধাবন করতে পারছে। এই ৬০ বছর ধরে বা বেশি সময় ধরে যে সামরিক শাসনের মাধ্যমে তারা কি করার চেষ্টা করেছে, বিভিন্ন অজুহাতে তারা ক্ষমতায় টিকে থাকাটাই তাদের একমাত্র বড় লক্ষ্য, এবং তার মাধ্যমে দেশটাকে শোষণ করে দেশের সমস্ত সম্পদ লুটেপুটে খাওয়ার যে একটা চেষ্টা, কাজ তারা করে যাচ্ছে, সেটা সবাই কিন্তু দেখতে পাচ্ছে। এটা যে মিয়ানমারের সাধারণ মানুষের জন্য ভালো নয় এই সামরিক শাসন, সেটা কিন্তু বারবার প্রকাশ পেয়ে যাচ্ছে, এবং তার ফলে আন্তর্জাতিক যে মত সৃষ্টি হচ্ছে এই জান্তার বিরুদ্ধে, সেটাকে আমরা হয়তো কিছুটা আমাদের পক্ষে ব্যবহার করতে পারি। এই যে রোহিঙ্গা বিষয়ে দৃষ্টিটা আবার আরো বেশি করে ফিরিয়ে আনার একটা চেষ্টা আমরা এই সময় করতে পারি। আমি মনে করি যে সেটা একটা সুযোগ আছে। আর তাছাড়া এর মধ্যে ওআইসির একটা ডেলিগেশন এসছে আমাদের এখানে, তারাও রোহিঙ্গা যারা এখানে আসেন, অভিবাসীরা আছে, তাদেরকে দেখতে গেছেন, তো তারাও বক্তব্য দেবেন। বিচার চলছে, এই সবকিছু মিলিয়ে আমার মনে হয় আন্তর্জাতিক আদালতে বিচার চলছে, সুতরাং এই সবকিছু মিলিয়ে একটা চাপ তো আছেই, সেই চাপটা বৃদ্ধি করার একটা সুযোগ এখন আমরা পাচ্ছি। মুন্সি ফয়েজ, আপনি যেটি বলছিলেন যে বিভিন্ন দেশ নানাভাবে চাপ প্রয়োগের চেষ্টা করছে, তবে জাতিসংঘের দিক থেকে আহ্বান জানানো হলেও জাতিসংঘের দিক থেকে কিন্তু কোনো ধরনের অবরোধ বা এই ধরনের মেজার্স নেওয়া হবে কিনা সেটার ব্যাপারে এখনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এটা আসলে কতটুকু সম্ভব জাতিসংঘের পক্ষে? কারণ আমরা দেখছি যে সামরিক জান্তার পক্ষে বেশ কয়েকটা বড় দেশ এখনো পর্যন্ত আছে। এখানে আপনার সাথে কিঞ্চিত আমি দ্বিমত করব, যে পক্ষে বলবো না, কিন্তু সামরিক জান্তার বিপক্ষে যাচ্ছে না। কিছু দেশ আছে যারা, তারাও নিশ্চয়ই, আমার ধারণা যে যেমন চীন বলেন, অন্যান্য দেশ যারা, রাশিয়া বলেন, তারা নিশ্চয়ই এটাকে সমর্থন করছে না, কিন্তু তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে না। এটা তাদের কৌশলগত একটা ব্যাপার। তারা মিয়ানমারের সামরিক বাহিনী এবং তাদের যে ক্ষমতা, এটাকে সহায়তা দান করে আসছে বহু বছর ধরে। তাদের নিজেদের যে স্বার্থ আছে তারা মনে করেন সেই স্বার্থের জন্য। কিন্তু এখন আমাদের জন্য করণীয় হচ্ছে যে বোঝানো তাদেরকে, আমাদের বন্ধু রাষ্ট্র চীন রাশিয়া দুটোই আমাদের বন্ধু রাষ্ট্র, তাদেরকে আমাদের বোঝানোর চেষ্টা করে যেতে হবে যে এই সামরিক জান্তাকে সাহায্য করে তাদের তো কোনো লাভ নাই। তাদের দরকার আন্তর্জাতিক ভাবমূর্তিটাকে শক্ত করা, তাদের দরকার মিয়ানমারে তাদের বিনিয়োগকে সুসংহত করা। যতদিন এই ধরনের সমস্যা চলতে থাকবে ততদিন তাদের বিনিয়োগও সুসংহত হবে না, সেখান থেকে তারা খুব লাভ আদায় করতে পারবে না। আবার আন্তর্জাতিক যে তাদের যে ভাবমূর্তি আছে সেটা বরং বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে, তাদের ভাবমূর্তি ভালো না হয় বরং খারাপ হচ্ছে। এই জিনিসটা আমরা তো তাদের সামনে তুলে ধরতে পারি, সেটার একটা সুযোগ আমাদের সামনে আছে। ফলে সেই সুযোগটাও বাংলাদেশকে অবশ্যই নিতে হবে। একটা শেষ জিনিস জানতে চাই যে নিরাপত্তার বিষয়টি, যে বা বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যেখানে সীমান্ত আছে সেখানে ইতিপূর্বেও আমরা দেখেছি যে জোরদার করা হয়েছিল, সেইটি আসলে বজায় রাখা বা আরো বাড়ানোর প্রয়োজন মনে করেন কিনা? সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা দরকার, কারণ ওখানে তো আমরা জানি যে পুরো দেশটাই বিভিন্ন রকম অস্থিরতার মধ্যে আছে। এই আমাদের সীমান্তে যে রাখাইন প্রদেশ এবং অন্যান্য চীন প্রদেশ আছে, সেখানেও কিন্তু নানান রকমের সমস্যা উত্তেজনা সবসময় রয়ে গেছে। ওখানে একাধিক বিচ্ছিন্নতাবাদী শক্তির সাথে মিয়ানমার সামরিক বাহিনীর সংঘাত সবসময় চলছে। তারা কখন কোনটার মধ্যে জড়িয়ে পড়ে আর তখন আমাদের সীমান্তের উপরে চাপ পড়ে, সেটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এবং সর্বোচ্চ সতর্কতায় থাকতে হবে। মুন্সি ফয়েজ আহমেদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরও একটা বিরতি। রাজধানীতে সড়ক পারাপারে বেপরোয়া 10% পথচারী, 45% নির্ধারিত স্থান ব্যবহার করেন না, জেব্রা ক্রসিংয়ে অনীহা 65%। এসব তথ্য দিচ্ছে বুয়েটের গবেষণা। এর সমস্যার জন্য সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয়হীনতার কথা বলছে ট্রাফিক বিভাগ। এ নিয়ে কথা বলতে বুয়েট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ। স্বাগত সাইফুন নেওয়াজ। সমস্যাগুলির কথা তো আমরা দেখছি এবং ঢাকা শহরে চলাচল করলে পরে বোঝা যায় যে আপনাদের গবেষণাগুলো যে প্রতিফলন সেটি রাস্তায় দেখা যায়, কিন্তু এই সংকট থেকে উত্তরণ করবার জন্য আপনাদের পরামর্শ কী?
ধন্যবাদ। আসলে যদি ১ম এ এক কথায় আমি বলতে চাই সেটা হচ্ছে ঢাকা শহরটা কিন্তু পথচারীদের জন্য খুবই রুড। অর্থাৎ আপনি একজন পথচারী হিসেবে ঢাকা শহরে যদি আপনি চলতে যান, সুস্থ স্বাভাবিক অবস্থাতেই আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে অ্যালং দ্য রোড চলতে গেলে এবং ক্রসিং ও যদি করতে চান। আর বিশেষ করে আমরা কিন্তু যেকোনো মুহূর্তে যে কেউ কিন্তু পার্মানেন্টলি অর টেম্পোরারিলি ডিসেবল হতে পারি। কারো পায়ে ব্যথা হতে পারে, পা মচকে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আসলে মানে তার জন্য আসলে ঢাকা শহরের চলাচলটা খুবই কঠিন। কারণ আমাদের এই ফ্যাসিলিটি গুলো তৈরি হয়নি। সুস্থ মানুষের জন্যই আমরা দিতে পারছি না। সেক্ষেত্রে যদি হুইল চেয়ার বা হচ্ছে যারা ডিসেবল তাদের জন্য কিন্তু আসলে খুবই কঠিন একটা ব্যাপার ঢাকা শহরে চলাচল করা। কারণ আমাদের পথচারী বান্ধব যে শহর তৈরি করা প্রয়োজন সেই দিকটাতে না গিয়ে আমরা আসলে ট্রাফিককে বেশি প্রাধান্য দিয়েছি। অর্থাৎ গাড়ি কিভাবে চলতে পারবে, গাড়িকে কত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেই দিকটাতে আমরা যত প্রাধান্য দিয়েছি এর ফলে আমরা কিন্তু একটা গাড়ির শহর পেয়েছি। কিন্তু যদি পথচারীকে প্রাধান্য দিয়ে শহরটা প্ল্যান করি বা করতাম তাহলে কিন্তু আমরা পথচারী বান্ধব একটা শহর পেতাম, কিন্তু সেটা হয়নি। এর ফলে এই যে স্ট্যাটিস্টিক্স গুলো যে আপনি বললেন সেটা আমরা একটা সার্ভে করে আমরা রিসেন্টলি এই ব্যাপারটা যেটা পাই যে এখানে আসলে কিন্তু প্রচুর সমস্যা যেমন রয়েছে, পাশাপাশি আমরা যারা পথচারী আসছি তাদেরও কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনীহা রয়েছে নির্দিষ্ট জায়গা থেকে পারাপার হওয়া বা হচ্ছে ফুটপাত বা হচ্ছে জেব্রা ক্রসিংটা ব্যবহার করা, এবং অনেক ক্ষেত্রে আবার জেব্রা ক্রসিং নির্দিষ্ট জায়গাতেও নাই, আবার কিন্তু এটা পুরনো হয়ে গেছে। এখন আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে করণীয়টা কি? প্রথম কথা হচ্ছে একজন পথচারী হাঁটবে এই মোটিভেশনটা তো তাকে দিতে হবে। মোটিভেশনটা দেওয়ার জন্য কিন্তু আমাকে একটা কন্টিনিউয়াস ফুটপাত করতে হবে। আমরা আমাদের একটা সার্ভে করে দেখেছি যে আপনি ঢাকা শহরে যদি হাঁটেন প্রতি ২-৩০০টা স্টেপ দেওয়ার পরই আপনাকে কিন্তু দেখা যাবে যে কোনো একটা সাইড রোড এসে মিশেছে, গলি রাস্তা এসে মিশেছে ফুটপাতের সাথে, আপনাকে নামতে হবে, এরপর আবার উঠতে হবে। বারবার যদি আপনি আপস অ্যান্ড ডাউন করেন এভাবে হাঁটতে গিয়ে আপনি কিন্তু হেঁটে আনন্দ পাবেন না। আপনি রাস্তার ড্যামেজ থাকে, পোল থাকে, ইলেকট্রিক পোলগুলো, কারেন্টের তারগুলো ঝুলে থাকে, গাছ থাকে, ইউরিনেশন দেখা যাচ্ছে মানুষ কিন্তু মলমূত্র ত্যাগ করে অপরিষ্কার করে ফেলে ভালো একটা রাস্তা ফুটপাত, সেই জায়গা থেকে কিন্তু মানুষ মোটিভেশন হয় না। তো প্রথম কথা হচ্ছে আমি একটা সুন্দর ফুটপাত দিতে হবে, তাকে নির্বিচ্ছিন্ন ফুটপাত দিতে হবে, অন্তত সে যেন আধা কিলো যেন নির্বিচ্ছিন্ন চলতে পারে, তবেই না সে আপনার ফুটপাতে চলার প্রতি একটা আগ্রহ প্রকাশ করবে। সেটা কিন্তু আমাদের মানে নজর দেওয়া খুব প্রয়োজন। দ্বিতীয় যে ব্যাপারটি হচ্ছে পারাপার করার জন্য তাকে নির্দিষ্ট জায়গা দিতে হবে এবং নির্দিষ্ট জায়গায় উঠা বা নামার জন্য তাকে স্পেস দিতে হবে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা পাই সেটা হচ্ছে রাস্তা থেকে ফুটপাতের হাইট ৬ থেকে ৮ ইঞ্চি, যেখানে জেব্রা ক্রসিং থাকবে সেখানে একটা র্যাম্প দিয়ে তাকে স্লোপ দিয়ে নামিয়ে দেওয়ার কথা, সেই জায়গাতে সেই গ্যাপটা থাকে না, সেই স্লোপ থাকে না। ফলে দেখা যাচ্ছে কিন্তু আপনাকে লাফ দিয়ে নামতে হবে বা হচ্ছে ডিজেবল যিনি তিনি পারবেন না। আর অনেক ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার পেয়েছি যে জেব্রা ক্রসিং বরাবর আপনার দেখা যায় পার হয়ে দেখবেন সামনে ফুটপাতে রেলিং দেওয়া, অর্থাৎ আপনি কিন্তু পার হয়ে ফুটপাতে উঠতে পারছেন না। এই সমস্যাগুলোকে চিহ্নিত করে ইন্সপেকশন করে তুলে ফেলতে হবে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি দিতে হবে। দেন হচ্ছে আমরা যারা পথচারী আছি আমাদের ভিতরে কিন্তু প্রচুর অসচেতনতা রয়েছে। কারণ হচ্ছে যে আমরা যেমন যেন তেনভাবে রাস্তা পার হতে চাই, ফুটপাত থাকলেও অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যবহার করতে চাই না, এবং দেখা যাচ্ছে যে আমরা হঠাৎ করে যেখানে ডেজিগনেটেড স্পেস থাকার পরও আমরা দেখা যায় শর্টকাট ডিস্টেন্সটা কিন্তু বেছে নিই। এই জায়গাতে কিন্তু আমি মনে করি বর্তমান যে সড়ক পরিবহন আইন রয়েছে সেখানে কিন্তু কিছু ধারা রয়েছে পথচারীদের জন্য। তো আইন প্রয়োগ অথবা মোটিভেশন দেওয়া, তাদেরকে বারবার একটা পরিবেশ দেওয়া, এটার মাধ্যমে কিন্তু আমি মনে করি আমাদেরকে এই অভ্যাসটা করে তুলতে হবে যে যতটুকু আছে ততটুকু যেন আমরা অন্তত ব্যবহার করি, রেসপেক্ট করি। আদারওয়াইজ কিন্তু দেখা যাবে যে ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার পরও অনভ্যস্ততার কারণে আমরা সেটা কিন্তু ব্যবহার করবো না, ফলে কিন্তু আবার সেই ইনফ্রাস্ট্রাকচার যে কস্টিং বা বেনিফিট সেটাও কিন্তু আমরা পেলাম না। এবং থার্ড একটা ব্যাপার আমি মনে করি আসলে একটা গ্রুমিং প্রয়োজন। ছোটবেলা থেকে আমাদের কিন্তু রাস্তা পারাপার কিভাবে চলবে, এটা স্কুল রাস্তা এমন একটা ব্যাপার, এটা প্রতিটা মানুষকে, সেটা যে কোনো বয়সের হোক, যে কোনো পুরুষ হোক স্ত্রী হোক, তাকে রাস্তায় নামতেই হয়। অবশ্যই শিক্ষাটা দেওয়া প্রয়োজন, একটা রাস্তার অ্যাটিটিউড কি হবে, বিহেভিয়ার কি হবে, কোথা দিয়ে চলতে হবে, কোথা দিয়ে পার হতে হবে, কিভাবে আপনার রাস্তা ক্রসিং করার সময় ডানে বামে আবার ডানে তাকাতে হবে, এই ব্যাপারগুলো শিক্ষাটা যদি ছোটবেলা থেকে একজন বাচ্চা পায় সে কিন্তু একজন সেন্সেশনাল বা একজন সিভিলাইজ একটা পার্সন হিসেবে কিন্তু দেখা যাবে সে বড় হয়ে উঠবে। এই ব্যাপারগুলো কিন্তু খুবই আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন, আদারওয়াইজ আমরা সুফল পর্যন্ত পারবো না। সাইফুন নেওয়াজ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকিং, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।